ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে জাইলাঙ্কুন নামে একটা মিথ প্রচারিত আছে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে মৃত আত্মাকে ফিরিয়ে আনার। এটা শুধুমাত্র কোনো সিনেমার গল্প না, জাপানিজ অঞ্চলের অনেক মানুষ বাস্তবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে কালো জাদুর মাধ্যমে মৃতদের সাথে যোগাযোগ করা সম্ভব। এবং তারা তো অদ্ভুত কিছু ভয়ানক জাদুতন্ত্রের সাথে জড়িত। এই মুভিতে দেখানো হয়েছে একজন ব্যক্তি কিভাবে তার নির্বোধ কৌতূহল থেকে এই জিনের খেলায় জড়িয়ে পড়েছিল, আর ধীরে ধীরে তার স্বাভাবিক জীবন মাতিয়ানা নামক এক জিনের কবজায় চলে যায়। তাই আজকে সহজভাবে এক্সপ্লেইন করব জাইলাঙ্কুন 2027 এই মুভিটাকে। চলুন আর বেশি কথা নয়, জানা যাক তার ঘটনা প্রবাহ। হাই গাইস, ওয়েলকাম কটেস্টেন। মুভির শুরু হয় ক্ষিপ্র গ্রামবাসীদের দেখিয়ে। এই অঞ্চলটা ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত। খুবই অল্পই জনবসতি রয়েছে এই গ্রামে। এখানে কালো জাদুর ব্যাপক চর্চা হয়। ক্ষিপ্র কিছু স্থানীয় লোকজন এই তান্ত্রিক মহিলাকে এবং তার অল্পবয়সী মেয়েটাকে গাছের সাথে বেঁধে রেখেছে। তাদেরকে পুড়িয়ে মারা হবে, কারণ এই মহিলা গ্রামের অল্পবয়সী মেয়েদেরকে বলি করে তার আয়ত্ত করা ব্ল্যাক ম্যাজিককে আরও সিদ্ধ করার জন্য। এজন্য স্থানীয় গ্রামের লোকজন অবশেষে এই মহিলা এবং তার মেয়েকে পুড়িয়েই মেরে ফেলে। কিন্তু মহিলাটা মরে যাওয়ার আগে একটু অভিশাপ দিয়ে যায়, আমার অনুগত কিছু বিশেষ টাইপের জিন এই পুরো অঞ্চলটা অভিশপ্ত করে রাখবে। এখানে কেউ শান্তিতে রইবে না। তবে তান্ত্রিক মহিলার মৃত্যুর সাথে এখানে থাকা কয়েকজনের তৎক্ষণাৎ মৃত্যু হয়েছিল। পরিস্থিতি একেবারে বেসামাল। দেখে তো মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তিতে গলা চেপে ধরে মেরে ফেলে এই লোকগুলোকে। এবার মুভির দৃশ্য পাল্টে দেখানো হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল ফারদি নামের একজন ব্যক্তিকে। খুবই দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ফারদির পাল চেক করছিল সে কি মরে গেছে নাকি বেঁচে আছে। এটা ইন্দোনেশিয়ার মেদান শহরের প্রাইভেট সিটি হসপিটাল। এর বেশ কিছু সময় পরেই বাবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে এসে পড়ে তার মেয়েরা। এই হলো অ্যাঞ্জেল, ফারদির বড় মেয়ে। এটা বেলা, ফারদির মেজো মেয়ে। তাদের আরও একটা মেয়ে আছে ছোট, সেটা বাড়িতে। তারা ডাক্তারের কাছে জানতে চায় আমাদের বাবার হয়েছে কি, তার সমস্যা গুরুতর কি না। কিন্তু ডাক্তার অদ্ভুত কিছু তথ্য জানায় এখানে। ডাক্তার বলে তোমাদের বাবার তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তাকে এমআরআই করানো হয়েছে, সমস্ত শরীর তো চেক করানো হয়েছে, কিন্তু তার রিপোর্ট ভালো। সত্য বলতে তার শরীরে এমন কোনো রোগও পাওয়া যায়নি যার প্রভাবে সে এইভাবে কোমায় চলে যেতে পারে। মানে মিস্টার ফারদি এখন কিন্তু কোমায় চলে গেছে, একেবারেই অচেতন। অ্যাঞ্জেল বেলা দুজনেই হতবাক। সব শুনে ডাক্তার বলছে আপনাদের বাবাকে আপাতত আইসিইউতে রাখা হয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস তার ভেতরে অন্য কোনো সমস্যা থাকতে পারে। আমার মনে হচ্ছে সে ডাক্তারের চিকিৎসায় ভালো হবে না। এই কথাগুলো কিন্তু ডাক্তার বললে তখন। অ্যাঞ্জেল বেলা তার বাবাকে দেখতে যায় আইসিইউ রুমের কাছে। এরই মধ্যে মিস্টার ফারদির প্রাইভেট বিমানের ক্যাপ্টেন এসেছিল। নাম তার ক্যাপ্টেন অর্দানা। অর্দান একজন পাইলট, মূলত সে ফারদির প্রাইভেট জেটের পাইলট। এবার অর্দান জানাচ্ছে আমি তাকে সবসময় মেদান শহর থেকে জাবার আলাস্কেরামত দ্বীপে আনা নেয়া করতাম তার বাড়িতে, কিন্তু গত 2 দিন তার কোনো ফোন কল পাইনি এবং সে নিজেও আমার সাথে যোগাযোগ করেননি। এর জন্যই আমি নিজেই জাবাতে অবস্থিত তার ব্যক্তিগত বাড়িতে গিয়েছিলাম এবং তাকে তো সেখানে অচেতন অবস্থায় খুঁজে পাই। অতপর তাকে মেদান শহরে এই হাসপাতালে ভর্তি করি। ক্যাপ্টেন বেলাদের তার বাবার গুপ্ত বাড়ির চাবিসহ ফটোটা দেখিয়েছিল। গুপ্ত বাড়ির জন্য বললাম কারণ হলো অ্যাঞ্জেল বেলা কেউ কিন্তু জানতো না যে তাদের বাবার অন্য কোথাও কোনো বাড়ি রয়েছে। আজই তারা জানতে পারল জাবার গহীন কোনো দ্বীপে তাদের বাবার আরও একটি বাড়ি রয়েছে এবং মিস্টার ফারদি সেখানে আসা যাওয়া পর্যন্ত করে। অর্দান জানাই আপনাদের বাবা প্রতি মাসে ঠিক 4র্থ সপ্তাহে সেই গুপ্ত বাড়িতে যায়। তবে সেখানে যে জনাব ফারদি কী করে সেটা আমি বলতে পারছি না। এই সকল কথা শুনে অ্যাঞ্জেল বেশ অবাক হয়। কি এমন আছে সেই বাড়িতে যে বাড়ির সম্পর্কে ফারদি নিজের মেয়েদের পর্যন্ত জানায়নি? তাছাড়া তাদের বাবা কি এমন করেছিল যে ওই বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গেল তাকে? এখন একটাই প্রশ্ন, ওই গুপ্ত বাড়ির রহস্য কি? চরম দুশ্চিন্তায় গ্রস্ত 2 বোন বাড়িতে ফিরে যায়। এই রাতে বেলা বাবার সাথে কাটানোর কিছু মুহূর্ত স্মৃতিচারণ করছিল। এগুলো তার জন্মদিনের ভিডিও ফুটেজ। বেলা তো খুবই মিস করছে তার বাবাকে। এজন্যই বেলা নিয়মিত বাবাকে হাসপাতালে দেখতেও যায়। এইদিকে বাড়িতে অ্যাঞ্জেলোরও কিন্তু খুবই মন খারাপ। এই হলো বেলাদের ছোট বোন তিশা। তিশারও বাবার অসুস্থতার জন্য বেশ মন খারাপ। আসলে তাদের 3 বোনের সবাই বাবার জন্য খুবই চিন্তিত। কোন কারণে তাদের বাবার এই রকম দশা হলো? এরকম একদিনে বেলা তার কলেজে গিয়েছিল। এইখানে রামা নামের লোকটা ক্লাসে বলছিল মানুষ তার শরীরের প্রতি খেয়াল রাখতে যেয়ে তার আত্মার যত্ন ভুলে যায়। বেলা মন দিয়ে আমার কথাগুলো শুনছিল। রামা বলছে মানুষ অসুস্থ হলেও এমনকি সে যদি কোমায়ও চলে যায়, তার আত্মার সাথে কি হয়েছে সেটা জানা যেতে পারে।
এইসব কথাগুলো বেলার খুব পছন্দ হয়। এজন্য ক্লাস শেষে বেলা ব্যক্তিগতভাবে রামার সাথে পরিচিত হয়েছিল। বেলা রামাকে বলে, আপনি যে কথাগুলো বলেছেন তার সাথে আমার একটি পারিবারিক সমস্যার মিল খুঁজে পাচ্ছি। এখানে বেলা জানাই আমার বাবা হঠাৎই অসুস্থ হয়ে গেছে, এমনকি সে কোমায় চলে গেছে। এখন রামা কি বের করতে পারবে আমার বাবার সাথে আসলে কি ঘটেছে, এখানে কি রহস্য আছে? কারণ মেডিকেল রিপোর্ট বলছে আমার বাবার শরীরে কোনোই রোগ বা সমস্যা নেই, তারপরও সে চিরকোমায় চলে গেছে। সম্ভবত রামা বেলাকে সাহায্য করতে পারে। রামা বেলাকে তার বাড়ির ঠিকানা দেয়। বেলা যেন রামার সাথে আগামীকাল তার বাড়িতে এসে দেখা করে। রামা কিছু বই দিতে চায় বেলাকে, যে বইগুলোতে ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে ধারণা দেওয়া আছে। পরের সকালে দেখা যায় বেলা রামার বাড়িতে হাজির। বাইরে দাঁড়িয়ে আছে বেলা। এই হলো রামার দাদু। দাদু রামাকে জানাই, বাইরে তোমার জন্য কেউ অপেক্ষা করছে। মেয়েটা বেশ সুন্দরী। রামাও বুঝতে পারে বাইরে তার জন্য বেলাই অপেক্ষা করছে। এইভাবেই রামা বেলাকে ঘরে বসিয়ে কিছু বই দেখায়। এই বইগুলোতে এমন কিছু রিচুয়ালের দিক নির্দেশনা দেওয়া আছে যে শব্দগুলো ব্যবহার করে আত্মা বা জিনগুলো ডাকা যেতে পারে। এমনকি জীবিত মানুষের আত্মাও নাকি ডাকা সম্ভব। রামা জানাই, জাপানিজরা সবচেয়ে বেশি ব্যবহার করে জেলাঙ্কুন জাদুবিদ্যা। এটি ব্যবহার করেই নাকি জীবিতদের আত্মাও ডাকা সম্ভব হবে। তার মানে বেলা চাচ্ছে তার বাবার আত্মাকে ডাকতে। এবার বেলা রামাকে সাথে করে হাসপাতালে যায় তার বাবাকে দেখাতে। এখানে অ্যাঞ্জেলো আগে থেকে ছিল। বেলা রামাকে অ্যাঞ্জেলের সাথে পরিচয় করিয়ে দেয়। রামা একজন গবেষক। সে সুপারন্যাচুরাল শক্তি নিয়ে গবেষণা করে এবং সে মৃত জীবিত উভয় আত্মাকে ডাকার পদ্ধতিও জানে। তবে এখানে অ্যাঞ্জেল বেশ বিরক্ত হয় বেলার প্রতি। সে কেন একজন তান্ত্রিক ডেকে এনেছে এখানে। রামা জানতে চায় তোমার বাবাকে কোথায় পাওয়া গিয়েছিল শেষবার। এখন বেলা তাদের বাবার সেই গুপ্ত বাড়ির ফটো দেখায়। এখানেই তো বাবাকে পাওয়া গিয়েছিল। এবার বেলা বলে, এই বাড়ি দেখে রামাকে কিছু বলতে পারবে কি না। রামা তো হেসে বলে, ছবি দেখে কিছুই বলা সম্ভব না। তোমার বাবার সাথে কি ঘটেছে এটা এক্স্যাক্টলি জানতে হলে আমাদের সে বাড়িতেই যেতে হবে। রাতের সময়টাতে বেলা রামাকে নিয়ে বাড়িতে এসেছে অ্যাঞ্জেলকে বলতে তার আগামীকালই বাবার গুপ্ত বাড়িতে যাবে, যেটা যাবার আলাস্কার দ্বীপে অবস্থিত, এবং খুঁজে বের করার চেষ্টা করবে সেই বাড়িতে কি আছে এবং তার বাবা কেন ওখানে যেত এবং কেন কোমায় চলে গেল। অ্যাঞ্জেল প্রথমে তাদের এই মিশনে যোগ দিতে চায় না, কিন্তু এখানে একা থেকে কি করবে, এজন্যই তিশাকে সাথে নিয়ে অ্যাঞ্জেলো বেলাদের সাথে সে বাড়িতে যেতে রাজি হয়। পরের সকালেই তারা অর্দানের বিমানে করে রওনা করে দেয়। এটা কিন্তু সি প্লেন, যেটা পানিতেও চলে। মূলত এই প্লেন দিয়ে কিন্তু বেলার বাবা যাতায়াত করত। এইভাবেই তারা অল্প সময়ের মধ্যে আলাস্কার দ্বীপে এসে পৌঁছায়। অর্দান তাদের জানিয়ে দেয় এই দ্বীপে কিন্তু মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল নেই। এজন্য অর্দান তাদের স্যাটেলাইট ফোন দিয়েছিল বিশেষ প্রয়োজনে যাতে কল করতে পারে। এই দ্বীপেই রাখা বেলার বাবার গাড়িতে করে তারা সবাই গুপ্ত বাড়িটির দিকে রওনা করে। জায়গাটা একেবারে শুনশান, জনমানবহীন। পুরো অঞ্চলটাই যেন গহীন গাছপালায় ঘেরাও। বেলার কাছে বাড়ির ম্যাপ আছে। এই ম্যাপ ধরেই তারা এগোয়। অবশেষে তারা বাড়িটা খুঁজেও পায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অর্দান তাদের বলেছিল রাতের আগেই যেন বাড়িতে ঢোকা হয়, কারণ এখানে অনেক হিংস্র জীবজন্তু থাকতে পারে। এইভাবেই বেলারা বাড়ির মধ্যে প্রবেশ করে। তাদের বাবার এত বড় একটি বাড়ি নির্জনে, এজন্য বেলারা তিন বোনই চরম হতবাক। কিসের এত রহস্য আছে এখানে, যে সম্পর্কে তাদের বাবা আজ পর্যন্ত কিছুই জানায়নি। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে ঘরের মধ্যে তারা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিল। অ্যাঞ্জেল তো বলছে তাদের বর্তমান বাড়িতে যেন এই বাড়িটা আরও বেশি সুবিশাল। ভেতরে রাখা ফার্নিচারগুলো আরও প্রাচীন নকশায় জন্য তৈরি হয়েছে। মানে এক কথায় এই বাড়িটার জন্য খুবই যত্ন করে তৈরি করা হয়েছিল। তবে ভেতরটা দেখে মনে হচ্ছে এইখানে অনেক দিন কেউ যেন আসেন না, জরাজীর্ণ অবস্থা একেবারেই। কিন্তু তারা যখন ঘরের উপরতলায় গিয়েছিল, এখানে রামা একটি পুতুলের মতো জিনিস খুঁজে পায়। তবে রামা এটা দেখেই তো বলে ওঠে, জেলাঙ্কুন। তোমার বাবা এই বাড়িতে জেলাঙ্কুন চর্চা করত। বেলা জানতে চাই জেলাঙ্কুন কি। এবার রামা বলে সেটা একটি ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্যবহার করে মৃতদের আত্মা ডাকা হয়। এবার বেলা বলে বাবা কেন জেলাঙ্কুন চর্চা করত। এখন রামা সবটা জানায়। রামা বলছে খুব সম্ভবত সে কারো মৃত আত্মাকে ডাকার জন্যই এই ভয়ঙ্কর রিচুয়ালে লিপ্ত হয়েছিল, কিন্তু সে সফল হয়নি পুরোপুরি। বেলা দেওয়ালে তার মায়ের পেন্টিং দেখতে পাই। তাছাড়া একটি বইও খুঁজে পাই বেলা তার মায়ের ছবির সামনে। এটা একটি মন্ত্রপত বই, যেখানে জেলাঙ্কুন রিচুয়াল করার জন্য দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এটা দেখে তোরা মা এবার সুনিশ্চিত হয় তার বাবা আসলে জেলাঙ্কুন কালো জাদু রিচুয়াল করেছিল, কারণ এই বইটা জাপানিজ ভাষায় লেখা এবং এটি পরিশুদ্ধ মন্ত্রপত বই। জেলাঙ্কুন রিচুয়ালের জন্য একেবারেই পারফেক্ট। এদিকে অ্যাঞ্জেল ঘরের আলমারিতে একটি বাক্স খুঁজে পায়, বেশ বড়সড় একটি বাক্স। তবে বাক্সগুলো খুললে দেখা যায় এর মধ্যে ভিডিও ক্যাসেট রাখা। এখানে প্রায় 30টির মতো ভিডিও ক্লিপ রিচুয়ালের, মানে তাদের বাবা যখন জেলাঙ্কুন রিচুয়াল করতো এখানে, তখন সেগুলো ক্যামেরায় রেকর্ড করে এইভাবে ক্যাসেট বানিয়ে রেখে দিয়েছিল।
এখন অ্যাঞ্জেলরা আমাদের ডেকে নিচে আসতে বলে, বেলারও এসে দেখে বিষয়টা। এবার প্রতিটা রিচুয়ালের ভিডিও ক্লিপ প্লে করা হবে। কি আছে ভিডিওতে? দেখা যায় তাদের বাবা ফার্দির বিয়ে থেকে শুরু করে সকল স্মৃতি আছে এখানে। ছোট ছোট ক্লিপে রেকর্ড করা আছে সব যেন। বেলা অ্যাঞ্জেলের জন্ম থেকে তাদের বেড়ে ওঠা এবং সর্বশেষ তিশার জন্মের সময় ফার্দির স্ত্রী অর্থাৎ বেলার মা ইন্তেকাল করেছিলেন। সব কিছু রেকর্ড করা আছে। বেলার মায়ের নাম ছিল সারা। তবে স্ত্রীর মৃত্যুতে ফার্দি চরমভাবে ভেঙে পড়েছিলেন, খুবই কষ্ট পেয়েছিল। মানে ফার্দি তার স্ত্রীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এবার ভিডিও ক্লিপে দেখা যায় ফার্দি তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্যই এই বাড়িতে জেলাঙ্কন রিচুয়াল শুরু করেছিল। সে তার মৃত স্ত্রীকে এতটাই ভালোবাসত যে সেজন্যই ভয়ঙ্কর কালো জাদুর ব্যবহার করে আত্মা টাকার মতো বোকামি করতে ধরে। এখানে বেলা, অ্যাঞ্জেল, রামা, তিশা সবাই অবাক হয়ে দেখছে এই দৃশ্যগুলো। তার বাবার রিচুয়ালে এক অদ্ভুত নারীর আগমনও হয়। এই নারীর মুখ যেন অগোছালো চুলে আবৃত। তার মুখ ভালো দেখা যাচ্ছে না, তবে হঠাৎই যেন ফার্দির ঘাড়ে চেপে বসেছিল এই অবয়বটা। ফার্দি কিছুটা ভয় পেয়ে তার স্ত্রীর নাম সারা সারা বলে ডাকছিল। ফার্দি জানাই, সারা তুমি কোথায়, সারা দাও। এক এক করে ভিডিও প্লে করা হচ্ছে, কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারা যাচ্ছে ফার্দির গায়ের পোশাক এক এক ভিডিওতে যেন ভিন্ন রকমের। তার মানে ফার্দি এ বাড়িতে অনেকবার রিচুয়াল করেছিল। সে প্রায় দীর্ঘ 6 মাস যাবৎ রিচুয়াল করে তার স্ত্রীর আত্মা ডাকত। মূলত ফার্দি এ বাড়িতে আসতো রিচুয়াল করার জন্য। এজন্য বেলাদের এই বাড়ির সম্পর্কে কিছুই বলতো না। যাই হোক, ভিডিওর একটি ক্লিপে দেখা যায় অদ্ভুত এক নারীর সাথে কথা বলছে ফার্দি, কিন্তু ফার্দি এবারও এই মহিলার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু 30 নম্বর ক্যাসেট প্লে করার পর দেখা যায় নিয়মিত রিচুয়াল করছিল ফার্দি। খুবই মনোযোগী আজ ফার্দি। তবে রিচুয়ালের এক পর্যায়ে সত্যই সারার মতো দেখতে একজন মহিলা যেন হাজির হয়েছিল। আর এটা দেখা যায় আসলেই সারা, মানে বেলার মা। ফার্দির তো মৃত স্ত্রীকে দেখে খুশিতে আত্মহারা একেবারে। তবে ফার্দির স্ত্রী কিন্তু হাজির হয়ে একদমই খুশি না। সারার মতো দেখতে মহিলাটা ভীতু স্বরে বলছে, তারা দেখছে, তারা এসে পড়বে, তাই দ্বিতীয়বার আর কখনো এই রিচুয়াল করে বা আমাকে ডাকবে না। ফার্দি তো বলেই যাচ্ছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না সারা। এরকমই ইমোশনাল হয়ে পড়ছিল ফার্দি। তবে সারা তো হোমকার দিয়ে বলে যায়, আর কখনোই ডেকো না আমাকে, তাহলে এই ডাকে ওরা আসবে এবং তোমাকে ধ্বংস করে ফেলবে। আসলে মূলত এই অবয়বটা ছিল সারার কারিন জিন। সেই আসলে সারার রূপ নিয়ে এসেছিল এবং ফার্দিকে সতর্ক করছিল যেন এই রিচুয়াল না করে। এখানে ফার্দি বলে, ওরা কারা এবং কারা আসবে, কাদের কথা বলছো? সারা শুধু এখানে বলে, মাতিয়ানা, মৃত সন্তান বা মৃত্যু, এরা আসবে, তবে এই কথাটা আপনারা মনে রাখবেন। যাই হোক, 30 নম্বর ভিডিও ক্লিপ শেষ হয়। আর কোনো ভিডিও ক্লিপ নেই। তার মানে পরবর্তী ভিডিও ক্লিপ এখনও ক্যামেরার মধ্যেই রয়েছে। ওটা এক্সপোর্ট করার সময় পায়নি ফার্দি, তার আগেই তো কোমায় চলে গেছে। এবার রামা ক্যামেরাটা খুঁজে বের করে। এই ক্যামেরাতে দেখা যায় আজকো ফার্দি রিচুয়াল করছিল এবং এক পর্যায়ে তার আশেপাশে সব কিছু ভাঙচুর হতে শুরু করে। ঝড়ো বাতাস আরম্ভ হয়। আবার হঠাৎ যেন একটি অল্প বয়সী মেয়ে ফার্দিকে আক্রমণ করে বসে। ঠিক এইভাবেই ভয়ঙ্কর শক্তির কবলে ফার্দি চেতনা হারিয়ে কোমায় চলে গিয়েছিলেন। এবার রামা জানাই, আমরা জেলাঙ্কন রিচুয়াল করে বেলার বাবার আত্মাকে ডাকবো, কারণ কিছু খারাপ জিনে ফার্দির বাবার আত্মাকে পজেস করে রেখেছে। এজন্যই ফার্দির আত্মাকে ডেকে মুক্ত করলে সে কোমা থেকে বের হবে। এইভাবেই শুরু হয় রিচুয়াল। রামা তো সকল নিয়ম জানে কিভাবে রিচুয়াল করতে হয়। নির্দিষ্ট পুতুলটা হাতে করে তারা 3 জন মন্ত্র পড়ছিল। কিছুক্ষণের মধ্যে পুতুলটা কাঁপতে শুরু করেছিল। ঘরের মতো ঝড় বাতাস যেন শুরু হয়। এদিকে তিশা তো ঘুমিয়েছিল, কিন্তু তিশার নাম ধরে তার বোন অ্যাঞ্জেল যেন ডাক দিয়েছিল। এটা দেখতেই তো তিশা বিছানা ছেড়ে অ্যাঞ্জেলকে খুঁজতে বের হয়, যেহেতু বোন ডাক দিয়েছে এজন্য। এইদিকে রিচুয়ালের সময় অ্যাঞ্জেলের মনে পড়ে তার ছোট বোন তিশার কথা। সে তো ঘুমিয়ে আছে একা। অ্যাঞ্জেল তো রিচুয়াল ছেড়ে দিয়ে তিশার কাছে ফিরে যায়। তবে অ্যাঞ্জেল রুমে যেয়ে দেখে তিশা বিছানায় নেই। আবার এইদিকে রিচুয়ালের মধ্যে ঝড় বাতাস মায়াজাল থেমে যায়। কিন্তু একটি বিভৎস নারী যেন বেলাকে জড়িয়ে ধরেছিল। আচ্ছা, এই নারীর চেহারা কি মনে আছে? এই চেহারার নারীকে মুভির শুরুতে পুড়িয়ে মারা হয়েছিল কিন্তু। যাই হোক, চোখের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় অবয়বটা। কিন্তু এদিকে অবয়বটা এসে পড়েছিল তিশার ঠিক সামনে। আচমকা এই জিনিসটা দেখে খুবই ভয় পেয়েছিল তিশা। তবে ভয়ঙ্কর জিনিসটা তিশাকে যেন পজেস্ট করে ফেলে। তিশা তো আত্মচিৎকার দিয়ে ওঠে। রামায়ঞ্জেল এসে দেখে তিশা অচেতন হয়ে পড়ে আছে। তার একদমই হুঁশ নেই। বেলা যে নাই, এখনই তিশাকে শহরে নিতে হবে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রামা অচেতন তিশাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বের হয়। তবে তাদের রিচুয়াল কিন্তু অসম্পন্ন রয়ে গেল, মানে ফার্দির আত্মাকে ডাকতে পারল না। তার আগেই অঘটন ঘটে গেছে। এভাবেই তারা তো গাড়ি চালিয়ে নদী পর্যন্ত যাবে এবং সেখান থেকে অর্দান প্লেনে করে তাদের হাসপাতালে নিয়ে যাবে। বেলা অর্দানকে ফোন করে প্রস্তুত হতে জানিয়ে দেয়। এভাবেই তারা তিশাকে শহরে এনে ভর্তিও করে।
একই হাসপাতালে কিন্তু তাদের বাবা আইসিইউতে আছে। এখানে ডাক্তারেরা জানায় তিশার অবস্থা ঠিক তার বাবার মতোই হয়েছে। সেও অচেতন এবং কোমায় চলে গেছে। ছোট বোন আবার বাবার এই অবস্থা। চরম দুশ্চিন্তায়গ্রস্ত আজ বেলা অ্যাঞ্জেল। এসব কি হচ্ছে তাদের পরিবারের সাথে? তবে বেলা অ্যাঞ্জেলকে জানায়, তুই বাড়িতে যেয়ে বিশ্রাম নে, আমি এখানে থেকে ওদের দেখাশোনা করতে পারবো। তাছাড়া রামা তো আছেই সাথে। এইভাবেই বাড়ি ফেরার আগে অ্যাঞ্জেল তিশাকে দেখে যায়। কান্না করছিল অ্যাঞ্জেল তিশার এই অবস্থা দেখে। অ্যাঞ্জেল বাবার সাথেও দেখা করে, কিন্তু হঠাৎ তার বাবা অ্যাঞ্জেলের হাত ভীষণ জোরে চেপে ধরেছিল। বিষয়টা বেশ ভীতিকর। একজন কোমাগ্রস্ত লোক কিভাবে তার হাত সচল করতে পারে? কিন্তু অ্যাঞ্জেল কিছুই বুঝল না ব্যাপারটা হলো কি। তবে অ্যাঞ্জেল এখানে তার চোখের ভুল মনে করেছিল ব্যাপারটা। এই রাতে রামা তার ল্যাপটপে ফার্দি 30 নম্বর রিচুয়ালের ফুটেজটা দেখছিল। এখানে সারা একটাই কথা বারংবার বলছে, আমাকে আর ডেকো না, ওরা চলে আসবে। ফার্দি বলছে, কে আসবে? সারা জানায় মাতিয়ানা, অর্থাৎ মৃত্যু। এবার রামা তার দাদুর কাছে জানতে চায় মাতিয়ানা কি, এই জিনিসটা কি, চেনো কি না? দাদু জানায় মাতিয়ানা হলো এক প্রজাতি জিন। এই জিনের পূজা করলে অসংখ্য অল্প বয়সী মেয়েকে বলি করতে হয় এবং পরবর্তীতে সেই কবিরাজ আরও শক্তিশালী হয়ে ওঠে। এবার দাদু বলে, জাবার আলাস গ্রাম দ্বীপে একবার এক মহিলা তান্ত্রিক মাতিয়ানাকে খুশি করার জন্য গ্রামের অসংখ্য অল্প বয়সী মেয়েদেরকে বলি দিয়েছিল। দাদু কিন্তু মুভির শুরুর সেই ঘটনাকে বলছে। যাই হোক, অতপর গ্রামবাসীরা তাকে পুড়িয়ে হত্যা করেছিল। রামা বলছে, তাহলে তো মাতিয়ানা মরেই গেছে। মিস্টার ফাদ্দিকে কিসে পজেস করে রেখেছে তাহলে? দাদু হেসে জানায়, মহিলা কবিরাজ মরেছে, কিন্তু মাতিয়ানা জিন কিন্তু এখনও জীবিত। সেই আসলে এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। এদিকে হাসপাতালে ফার্দি অদ্ভুতভাবে কোমা থেকে বের হয়। চেতনা ফেরার পরে সে তো হাসপাতাল থেকে বাড়ি যেতে নেই, কিন্তু নাসরা তাকে বলে, আপনি এখনও সুস্থ হননি, তাড়াহুড়া করবেন না। অন্যদিকে বাড়িতে অ্যাঞ্জেল ঘুমাচ্ছিল। বেশ ক্লান্ত আজ অ্যাঞ্জেল, কিন্তু ঘুমানোর কিছুক্ষণের ভেতরই সে একটা দুঃস্বপ্ন দেখে যায় অ্যাঞ্জেল বশীভূত হয়ে হেঁটে যাচ্ছিল। এভাবে সে হেঁটে হেঁটে চলে যায় তার বাবার সেই আলাস্কার দ্বীপে। তবে এখানে আসার সাথে অ্যাঞ্জেলকে একটি গাছে যেন পেঁচিয়ে ধরেছিল। খেয়াল করলে বুঝবেন এটা সেই স্থান যেখানে তান্ত্রিক মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল এবং এই গাছের সাথে কিন্তু বেঁধে রাখা হয়েছিল। অ্যাঞ্জেল ছুটে পালাতে পারছে না, গাছগুলো তাকে ঝাপটে ধরেছে। কিন্তু এরই মধ্যে অ্যাঞ্জেল দেখে কালো লোমজ জন্তু। এই প্রাণীটা অ্যাঞ্জেলের কাছে এসে দৈহিক মিলন ঘটায়। চরম প্রীতিকর পরিস্থিতি। অ্যাঞ্জেল একেবারে কিছু করতে পারছে না, মানে মুখ থেকে কোনো শব্দই বের করতে পারছে না। ঠিক পরের সকালে যখন অ্যাঞ্জেলের ঘুম ভাঙে, অ্যাঞ্জেল লক্ষ্য করে তার বমি বমি ভাব, পেটও ফুলে গেছে। মানে হলো অ্যাঞ্জেল গর্ভবতী। তাহলে গতরাতে স্বপ্নযোগেই সে গর্ভবতী হয়ে গেছে। বেশ অদ্ভুত। পাগলপাড়া হয়ে অ্যাঞ্জেল কল করে বেলাকে। বেলার মা তখনও হাসপাতালে ছিল। এরই মধ্যে অ্যাঞ্জেলের কলটা রিসিভ করলে অ্যাঞ্জেল বেলাকে জানাই, আমি পেটের ব্যথায় মরে যাচ্ছি রে, দ্রুত বাড়িতে আই, কী যেন হয়ে গেছে আমার। রামা বেলা রওনা করে দেয় বাড়ির দিকে। বেলা এখান থেকে একটি অ্যাম্বুলেন্সকে কল করে জানিয়ে দেয় তারা যেন বেলাদের বাড়িতে যায় এবং সেখানে যে অ্যাঞ্জেলকে যেন হাসপাতালে নিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেল মরিয়া হয়ে গেছে। পেটের যন্ত্রণা আর তো সহ্য করা সম্ভব হচ্ছে না। প্রসব বেদনায় গর্ভস্থান থেকে পানি বের হয়। অ্যাঞ্জেল হুঁশ হারিয়ে ফেলে। তবে বেলাদের বাড়িতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। বেলা ঘরের ভেতর সব জায়গায় খুঁজেছিল, কিন্তু অ্যাঞ্জেল ঘরের কোথাও নেই। এখানে থাকা তাদের কেয়ারটেকার জানায়, অ্যাঞ্জেলকে তো অ্যাম্বুলেন্সে সে নিয়ে গেলে কিছুক্ষণ আগেই। তাহলে অ্যাঞ্জেলকে হাসপাতালে নেওয়া হয়েছে, এটা জেনে বেলা একটু স্বস্তি অনুভব করে, মানে কিছুটা নিরাপদ আছে অ্যাঞ্জেল তাহলে। এখন বেলা অ্যাঞ্জেলকে কল করে বলে, চিন্তা করো না একদমই, তোমার লোকেশনটা দাও, আমরা সেখানে এসে পড়বো এখনই। অ্যাঞ্জেল বেলাকে তার লোকেশনটা পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। কিন্তু এরই মধ্যে অন্য একটি অ্যাম্বুলেন্স এসে পড়েছিল বেলাদের বাড়িতে। বেলাতে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখে অ্যাঞ্জেল ভেতরে নেই। বেলা নার্সদের জানাই, আমার বোন কোথায়? কিন্তু নার্সরা তো অবাক হয়ে বলে, আমরা তো আসলামই কেবল, আপনাদের বাড়িও তো ঢুকিনি এখন আমরা। তার মানে বেলা বুঝতে পারে অন্য কোনো অ্যাম্বুলেন্স এসে অ্যাঞ্জেলকে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অ্যাঞ্জেলকে অপহরণ করলো? বেলা এখন চরম দুশ্চিন্তায় পড়ে যায়, কি হলো এখন বেলার আমাকে সাথে নিয়ে অ্যাঞ্জেলের পাঠানো সেই লোকেশনে যাবে। অ্যাঞ্জেলকে তো খুঁজে বের করতেই হবে। এদিকে দেখা যায় 4 জন নার্স অ্যাঞ্জেলকে নিয়ে যাচ্ছে। অ্যাঞ্জেল লক্ষ্য করে এই লোকগুলো কিন্তু সাধারণ মানুষের মতো না। তারা তো অ্যাঞ্জেলকে একটি গলির মধ্য দিয়ে মর্গের মতো একটি শুনশান জায়গায় নিয়ে এসেছিল। এই লোকগুলো কোনোই কথা না বলে অ্যাঞ্জেলের পেট থেকে বাচ্চাটি বের করার চেষ্টা করে, তাকে ঝাপটে ধরেছিল। কিন্তু ভয়, আতঙ্ক, ব্যথায় যন্ত্রণায় অ্যাঞ্জেল একেবারে পাগলপাড়া হয়ে পড়ছিল। এবং তার মাথায় সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হলো, এই লোকগুলো কারা, তাকে এখানে আনা হলো কেন? আর ঠিক এভাবেই অ্যাঞ্জেলের পেট থেকে তার বাচ্চাটা বের করা হয়। এইদিকে দেখা যায় বেলারাম এসে পড়েছিল একটি কবরস্থানে।
হাজারো মানুষের কবর এখানে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অ্যাঞ্জেল কিন্তু এই কবরস্থানের লোকেশনটাই পাঠিয়েছিল বেলাকে। বেলা বুঝতে পারছে না অ্যাঞ্জেল এই কবরস্থানের লোকেশন কেন দিল। তবুও বেলা এখানে অ্যাঞ্জেল বলে ডাকাটাকি শুরু করে। এক পর্যায়ে বেলারা নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায়। তবে বেলা একটু সামনে যেয়ে দেখে সদ্য করা কবরের মধ্যে পড়ে আছে অ্যাঞ্জেল। তার শরীর একেবারে রক্তাক্ত, তার কোলে নবজাতক একটি বাচ্চা। বেলারা অ্যাঞ্জেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। ডাক্তার জানায় রোগী একেবারে ভয়ের মধ্যে আছে, মানে শকে একেবারে ট্রমাটাইজড হয়ে গেছে। এবার বেলা জানতে পারে তাদের বাবা কোমা থেকে বেরিয়ে এসেছে, সে মোটামুটি সুস্থ। এজন্য বেলা তার বাবার সাথে যে দেখা করে। এবার ফার্দি জানতে চায় তোমার বোনেরা কোথায়। বেলা জানায় অ্যাঞ্জেল তিশা দুজনেই হাসপাতালে ভর্তি, তারা কেউ ভালো নেই। এখন ফার্দি তার মেয়েদের সাথে দেখা করতে যায়। তবে ফার্দি কিন্তু মনে মনে বুঝতে পারছিল তার মহা ভুলের জন্য তার মেয়ের আজ চরম বিপদে। এই রাতে তো ফার্দি বাড়িতে ফিরেছিল। এবার বেলা জানতে চায় বাবা তুমি কেন জেলাঙ্কন রিচুয়াল করেছিলে সেই বাড়িতে, এবং ওই বাড়ির সম্পর্কে আমাদের বলনি কেন? কিন্তু ফার্দি বলে বেলা তুমি কি জানো তোমার মা মারা যায়নি, সে জীবিত, আমি প্রায় তাকে ডেকে কথা বলেছি। বেলা তার বাবাকে বোঝাতে চেষ্টা করে মা অবশ্যই মারা গেছে বাবা। তবে ফার্দি যেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে কোনো মতে বিশ্বাস করতে পারবে না যে তার স্ত্রী বেঁচে নেই। বাবার মানসিক অবস্থা দেখে বেলা তীব্র মন খারাপ হয়, কান্নাকাটি করছিল বেলা কি হয়ে গেল তাদের বাবার। এই রাতে বেলা আবারও বোনদের কাছে হাসপাতালে দেখা করতে যায়। তার আইসিইউতে আছে, তবে আইসিইউর কেবিনের সামনে অ্যাঞ্জেলের সন্তানকে রাখা। অদ্ভুত এক সন্তান। অদ্ভুত সন্তান এই জন্য বললাম কারণ অ্যাঞ্জেল তো বিবাহিত না। এই সন্তানটা কিভাবে তার পেটে এলো? কিন্তু বেলা যখনই ভেতরে যায় সে দেখে অল্প বয়সী একটা মেয়ে যেন অ্যাঞ্জেলের পাশে দাঁড়িয়ে আছে। বেশ ভীতিকর দেখতে। আবার বয়স্ক সে মহিলার মতো অবয়বটা এসে বেলার মুখের সামনে এসে পড়ে, হাসি দিয়ে ওঠে। এজন্য বেলা তো খুবই ভয় পায়। বেলা প্রখর ভয়ে আইসিইউ রুম থেকে বেরিয়ে দূরে এসে দাঁড়ায়। কিন্তু এখানে অল্প বয়সী মেয়েটা তার জঘন্য চেহারা নিয়ে বেলাকে বিরক্ত করছিল। এবার বেলা কিন্তু আসলেই ভয় পাচ্ছে। দেখা যায় বেলা যখনই সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করে সে কোনোভাবে নিচে নামতে পারেন না। কেমন যেন গোলক দাদায় আটকে গেছে বেলা। ঘুরে ফিরে একই সিঁড়িতে এসে দাঁড়িয়ে পড়ে। রামা তো নিচে বেলার জন্য অপেক্ষা করছিল। তবে বেলা যেহেতু সিঁড়ি থেকে বের হতে পারছে না, এজন্য বেলা রামাকে ফোন করলে রামা এসে বেলাকে সিঁড়ি থেকে উদ্ধার করে। বেলা রামাকে সবকিছু খুলে বলে তার সাথে কি কি ঘটে গেল এই মুহূর্তে। কিন্তু একই সঙ্গে বাড়িতে ঘটে ভয়ানক একটি ঘটনা। মিস্টার ফার্দি বসে তার প্রিয়তমা স্ত্রীর ছবি দেখছিল। কিন্তু এরই মধ্যে মাতিয়ানা বা জঘন্য চেহারার মহিলা ফার্দির গলা চেপে ধরে। এই মহিলা কিন্তু মুভির শুরুর সেই আগুনে পুড়ে যাওয়া তান্ত্রিক। প্রখর ভয় পেয়ে ফার্দি কিছু সময়ের জন্য বেহুশ হয়ে পড়েছিল। তবে পুনরায় হুঁশ ফিরলে আবারও ফার্দির উপর হামলা হয়। দেখা যায় ফার্দি অনুভব করতে পারছিল তার কাঁধে যেন কেউ চেপে বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তবে ফার্দি যখনই আয়নাতে দেখে তার কাঁধে বসে আছে মাতিয়ানা তান্ত্রিক, তাকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছিল। এখন ফার্দি বুঝতে পারে পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে গড়াচ্ছে। এজন্যই ফার্দি তার মেয়ে বেলা এবং রামাকে নিয়ে রামার দাদুর সাথে কথা বলতে যায় তাদের বাড়িতে। সবাই একত্রে বসে আলোচনা করছিল কি করে এই মাতিয়ানা ব্ল্যাক ম্যাজিক বন্ধ করা যেতে পারে। দাদু জানাই ফার্দির বোকামির জন্য এসব ঘটেছে। সেই তো উল্টোপাল্টা রিচুয়াল করে এই অপশক্তি জিনকে ডেকে এনেছে। তাছাড়া আলাসগ্রামত গ্রামটা পূর্ব থেকে অভিশপ্ত। ওখানেই তো তান্ত্রিক মহিলা এবং তার মেয়েকে পুড়িয়ে মেরেছিল গ্রামবাসীরা। ওই তান্ত্রিকগুলোই মাতিয়ানা জিনের পূজারী ছিল। এখন ফার্দিরা প্ল্যান করে তারা আবারও আলাসগ্রামতের বাড়িতে যাবে এবং সঠিকভাবে রিচুয়াল করে তাণ্ডব বন্ধ করবে। এইভাবেই দেখা যায় রাতের সময় তারা রওনা করে দেয়। অর্দান তাদের প্লেনে করে নিয়ে যায় সেই দ্বীপে। তিশা অচেতন অবস্থা, তাকেও নেওয়া হয়, অ্যাঞ্জেলও আছে। এইভাবেই অর্দান প্লেনে করে দ্বীপ পর্যন্ত নিয়ে আসে তাদের, এবং বাকি পথ তারা গাড়িতে করে যাচ্ছিল। প্রবল বৃষ্টি আরম্ভ হয়। পথের উপর গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। এজন্যই বাকি পথ হেঁটে যেতে হবে। অ্যাঞ্জেল তো হেঁটে যেতে পারছে, তবে তিশাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছিল। তবে তারা হাঁটতে হাঁটতে এসে পড়ে সেই গাছটার নিচে, যেখানে তান্ত্রিক মহিলা এবং মেয়েকে পোড়ানো হয়েছিল। এবং অ্যাঞ্জেল কিন্তু স্বপ্নে এই গাছের সাথে বাধা পড়েছিল। এইখান থেকে সে গর্ভবতী হয়েছিল। কিন্তু এই গাছের ওপাশ থেকে হামাগুড়ি দিয়ে বের হয় অল্প বয়সী সেই মেয়েটা। আবার ফার্দিকে ছিটকে ফেলে দেয় ঝোপের ভেতরে। তবে বেলা, রামা, অ্যাঞ্জেল এরা কিন্তু বাড়িতে পৌঁছে যায়। কিন্তু ফার্দির জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, পথ খুঁজে পাচ্ছে না। এদিকে ঘরের মধ্যে সে রামা বেলাকে নিয়ে সে পুতুলের মতো জিনিসটা ধরে মন্ত্রের মতো কিছু শব্দ চয়ন করতে থাকে। তারা আসলে এই জিনটাকে থামানোর চেষ্টা করছিল। ঘরের মধ্যে প্রবল ঝড়ো বাতাস আরম্ভ হয়। তবে রিচুয়ালের মধ্যে তিশা যেন চেতনা ফিরে পেয়েছিল। মানে তিশার উপর থেকে যেন এই জিনের প্রভাবটা কেটে গেল। তার মানে রামারা সঠিক পদ্ধতিতে রিচুয়াল চালাচ্ছে। তবে রামা দেখতে পায় তান্ত্রিক মহিলার চেহারায় মাতিয়ানি জিন হাজির।
সঠিকভাবে রিচুয়ালের জন্য এই জিনটা কিছুই করতে পারছে না। অবশ্যই দাঁড়িয়ে আছে। রামাই মহিলা অবয়বকে ধরে রিচুয়ালের টেবিলে শুয়ে দেয়। এইদিকে ফার্দি কিন্তু চরম বিপদে। ফার্দি তাদের মেয়েদেরকে ডেকেই যাচ্ছিল জঙ্গলের ভেতর। সে কিন্তু বাড়ির পথও খুঁজে পায় না। তবে ঘরের ভেতর যেহেতু রিচুয়াল মোটামুটি শেষ, এজন্যই বাবাকে খুঁজতে রামা এবং বেলা জঙ্গলের দিকে যাচ্ছে। ঘন জঙ্গল, আবার প্রবল বৃষ্টি। অনেক ডাকাডাকি করেও ফার্দিকে পাওয়া যায় না। কান্না করছিল বেলা। তবে হঠাৎই বেলাকে পজেস্ট করে ফেলে অন্য একটি জিন। মানে মাতিয়ানি এই জিনটার কিন্তু আরও অনেক ছেলেবেলা আছে। তারাই আসলে বেলাকে পজেস্ট করে ফেলে। বেশ ভয়ঙ্কর দেখতে এই আত্মাটা বেলাকে শূন্যে ভাসিয়ে দূরে ছিটকে ফেলে দেয়। রামা কাছে গেলেও দেখা যায় বেলার চোখগুলো কেমন সাদা হয়ে গেছে। তার চেহারা সত্যিই অদ্ভুত, একেবারে ভীতিকর অবস্থা। তবে এই দিকে ফার্দি বাড়ির পথ খুঁজে পেয়েছিল এবং সে বাড়িতে যেয়ে জেলাঙ্কন রিচুয়াল শুরু করে দেয়। এখানে ফার্দি কিছু মন্ত্র পাঠ করছিল। এই মন্ত্রগুলোই তো ডেকে আনা শক্তিদের ফেরত পাঠানোর জন্য ব্যবহার করা হয়। দেখা যায় ফার্দির মাথার উপর থেকে নিথর একটি অল্প বয়সী মেয়ের শরীর এসে পড়েছিল। মানে হলো ফার্দির রিচুয়ালের প্রভাবে জিনগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছিল। তবে মেয়েটা আবারও নিজে থেকেই যেন শূন্যে ভেসে উপরের দিকে ভেসে যায়। এই দৃশ্য প্রমাণ করে ফার্দির ডেকে আনা অভিশপ্ত জিনিসগুলো ফেরত গেল। যে সকল জিনেরা ফার্দির পরিবারের পেছনে পড়েছিল তারা এখন ফিরে যেতে বাধ্য হয়েছে। এইভাবেই জঙ্গলের ভেতর বেলা আবারও স্বাভাবিক চেতনায় ফিরে আসতে পারে। এইভাবেই তারা আবারও প্লেনে করে শহরের দিকে ফিরে যাবে। ফার্দি তার ভুলও বুঝতে পেরেছে। সে অতি আবেগের বশে কালো জাদুর চর্চা করেছিল। মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য জেলাঙ্কন চর্চা করে অভিশপ্ত মাতিয়ানি জিনদের ডেকে এনেছিল, যেটা তার বোকামি ছিল। তাছাড়া এই জিনগুলো কিন্তু মরে যায়নি বা চলে যায়নি এই দ্বীপ থেকে। তারা কিন্তু সাময়িকভাবে দূরে সরে আছে এবং যে কোনো সময় হয়তো আবারও আক্রমণ করবে। মুভির একেবারে শেষে দেখা যায় হাসপাতালের দৃশ্য। এখানে রাখা আছে অ্যাঞ্জেলের পেটে জন্ম নেওয়া সেই অদ্ভুত সন্তানটি। আসলে এই বাচ্চাটির বাবা কিন্তু জিনদের মধ্যে কেউ হবে। অলৌকিকভাবে জন্ম নেওয়া এই সন্তানের চোখগুলো সাদা রকমের। দেখেই তো মনে হচ্ছে এটা মানুষের সন্তান না। তাহলে এখন প্রশ্ন, অ্যাঞ্জেলের পেটে জন্ম নেওয়া এই অভিশপ্ত সন্তান পরবর্তীতে আরও ভয়াবহ তাণ্ডব শুরু করবে কিনা, এটাই জানা যাবে জেলাঙ্কন মুভির দ্বিতীয় পার্টে। যদি সে এক্সপ্লেইনটা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিওর সাথে সাথে পাওয়ার জন্য যেটা করতে হয় তা করতে পারেন। ভয় লাগছে আমার মুভিটা এক্সপ্লেইন করার পর সত্যি। তাই এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।